গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়নের ষষ্ঠ পাঠের অন্তর্গত বহুরূপী প্রতিভার অধিকারী লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটির বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হয়েছি। তো এর আগে দুটি ক্লাস মিলে আমরা কি পড়েছিলাম, গল্পটির কত দূর পড়েছিলাম কেউ বলতে পারবে? আচ্ছা, তো আমরা কি দেখি যে এক শীতকাতুরে বৃষ্টিময় এক দিনে লেখক এবং লেখকের সাথে গোটা পৃথিবী এবং লেখকের বন্ধু সোমেশ, এই সবারই একটা আহ মন খারাপই ঘিরে ধরেছিল। হ্যাঁ, এবং আমরা কি দেখি সেই আহ বিচ্ছিরি একটা পরিস্থিতি পার করার জন্য বা সেই বাজে সময়টা পার করার জন্য উম, লেখক নিরুদ্দেশ হওয়ার গল্প বলেন। হুম, এবং সেই গল্পটা আমরা কি পড়েছি আগের দিন? না, বাবার বকুনি খেয়ে একটি ছেলে নিরুদ্দেশ হয় এবং তার বাবা যখন আবার বিজ্ঞাপন দিতে, মানে নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন দিতে খবরের কাগজের অফিসে যান এবং বিজ্ঞাপন ছাপানোর আগেই যখন তার বাবা বাড়ি ফিরে আসে, তখন তার ছেলে আবার বাড়ি ফিরে আসে, তাই তো? এবং লেখকের মতে এটাই যে বেশিরভাগ নিরুদ্দেশ হওয়ার পিছনে এরকম কিছু কারণ থেকে থাকে। এবং তখনই তার বন্ধু সোমেশ, তার মত একটু আলাদা। কি দেখি আমরা? যে সোমেশের মতে যে এই নিরুদ্দেশ হওয়ার পিছনেও কিছু সত্যিকারের ট্র্যাজেডি থাকে বলে আহ গল্পে আমরা দেখতে পাই যে সোমেশ একটা নিরুদ্দেশ হওয়ার গল্প বলা শুরু করে, যেটা কিনা নিরুদ্দেশ হওয়ার পিছনে সত্যিকারের ট্র্যাজেডি লুকিয়ে আছে। তো চলো এখন আমরা দেখে নিই যে লেখকের বন্ধু সোমেশের বলা নিরুদ্দেশ হওয়ার আহ সত্যিকারের ট্র্যাজেডির কি গল্প, সেটা আমরা দেখে নিই। তো দেখো, এখানে শুরু হচ্ছে, সোমেশ বলা শুরু করছে যে পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। এখান থেকে সোমেশের গল্প বলা শুরু। হুম, সত্যিকারের ট্র্যাজেডি লুকিয়ে থাকা এক নিরুদ্দেশের গল্প। হুম, তো সোমেশ লেখককে বলছে যে পুরানো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, অর্থাৎ খবরের কাগজের ফাইল মানে অনেক আগেকার কথাই বলছে, যে যদি দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায়, অর্থাৎ এখানকার বর্তমানে তারা যেখানে আছে সেখানকার এক প্রধান সংবাদপত্র, মানে প্রধান সংবাদপত্র বলছে কারণ যেটা খুব নামি সংবাদপত্র। যে এখন যেরকম পেপার বললে আমরা কি বুঝি, খবরের কাগজ বললে আমরা কি বুঝি, যে আহ, আনন্দবাজার বা এরকম ধরনের যে সমস্ত পত্রিকা রয়েছে বা সংবাদপত্র রয়েছে, মেন প্রধান প্রধান কিছু খবরের কাগজ বা সংবাদপত্রের নাম আমাদের মনে আসে, তাই না? তো সেই সময়কার যে প্রধান সংবাদপত্র ছিল, সেই রকম এক প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। হুম, সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। তো সোমেশ তার বন্ধু অর্থাৎ লেখককে বলছে যে নিরুদ্দেশ হওয়ার যে একটা বিজ্ঞাপন বেরোতো, হুম, দিনের পর দিন, তো সেটা সেটা শুধু বিজ্ঞাপন নয়, একটা সম্পূর্ণ ইতিহাস। কি সেই ইতিহাস? কি বলছে? দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। অর্থাৎ খবরের কাগজে বা সংবাদপত্রে যে বিজ্ঞাপনটি বেরোতো, রোজ প্রত্যেক দিন লেখাগুলো বেরোতো, তো সেই লেখাগুলোর কথা বলছে সমীর, যে দিনের পর দিন অর্থাৎ প্রতিদিন যে সমস্ত লেখা বেরোয় ধারাবাহিকভাবে যদি পরপর পড়ে যাওয়া যায়, তাহলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। হুম, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে।
ওই যে আমরা আগের যে ছেলেটি নিরুদ্দেশ হয়েছিল তার বাবার বকুনি খেয়ে, অর্থাৎ লেখকের বলা নিরুদ্দেশ হওয়ার গল্পে আমরা দেখতে পাই যে তার বাবা মানে ছেলেটির বাবা যখন খবরের কাগজের ওখানকার লোকেদের সঙ্গে কথা বলছেন এবং বলছিলেন যে একটু ভালো করে লিখে দেবেন, তার মা আহ জল গ্রহণ করেনি আগের রাত থেকে। তো এই যে ভালো করে লিখে দেবেন বলতে, যে একটু আবেগী কথা লিখতে, আবেগপ্রবণ কথা লিখতে, তো সেই রকম এখানেও সোমেশের বলা গল্পে যে বিজ্ঞাপন বেরোতো, সেই বিজ্ঞাপন তো রোজ রোজ বেরোতো এবং বলছে যে রোজ যদি ধারাবাহিক ভাবে যে প্রত্যেকদিন যদি পড়া হয় সেই লেখাগুলো, একটা গোটা কাহিনী যেন জানা যাবে এবং সেই কাহিনীগুলোর মধ্যে এতটাই আহ আবেগী কথা ভরে ভরে রয়েছে, সেগুলোই যেন পড়লে বোঝা যাবে যে সত্যি একটা কাতর আর্তনাদ রয়েছে সেই লেখাগুলোর মধ্যে, সেই বিজ্ঞাপনের মধ্যে। কার আর্তনাদ? না, যে নিরুদ্দেশ হয়েছে তার বাড়ির লোকের আর্তনাদ, তার বাবা মায়ের আর্তনাদ যেন শোনা যায়। হুম। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। তো সেই যে বিজ্ঞাপনগুলো বেরোতো, সেই বিজ্ঞাপনগুলোর কথা এবার ধীরে ধীরে সোমেশ বলছে। তো সেই সংবাদপত্রে প্রথম প্রথম যে বিজ্ঞাপনগুলো বেরোতো তাতে দেখা যেত কি না, মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। তার মা এক মায়ের কাতর অনুরোধ, হ্যাঁ, যাতে যেন তার ছেলেটি যেন ফিরে আসে। তারপর অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। এবং তার মায়ের লেখা সেই অনুরোধ, তার ছেলের ফিরে আসার যে অনুরোধ, মায়ের যে কাতরতা সেই লেখাগুলোর মধ্যে ফুটে উঠতো, সেই লেখাগুলোর কথাই বলছে সোমেশ, যে লেখাগুলো অস্পষ্ট এবং আড়ষ্ট। হুম। কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে, অর্থাৎ লেখাগুলো স্পষ্ট নয়, তার মধ্যে লেখার ভাষাগুলোর মধ্যে একটু আড়ষ্টতা রয়েছে ভাষাগুলোর মধ্যে, কিন্তু সে লেখাটা পড়লে বোঝা যায় যে ঠিক কতটা ব্যাকুলতা নিয়ে লিখছে। বলছে একটা মা, একটা মায়ের ব্যাকুল অনুরোধ, কাতর অনুরোধ। হুম। তো সেটা সে লেখাগুলো পড়লে যেন বোঝা যায়। তারপর ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। যে এরকম দিনের পর দিন বেশ কিছুদিন ধরে একটা মায়ের কাতর অনুরোধ, তার ছেলের ফিরে আসার, এরকম রোজ রোজ ছাপতে লাগলো খবরের কাগজে। এবং সময়ের সাথে সাথে ধীরে ধীরে মায়ের সেই কাতর অনুরোধ যেন হতাশ দীর্ঘশ্বাসের মতো। হতাশ দীর্ঘশ্বাস বলেছে কেন এখানে? না, দেখবে বেশ কিছুদিন আমরা একটা জিনিসের জন্য অপেক্ষা করে আছি যে সেটা হবে। হুম। কিন্তু দেখবে একটা সময় আসে যে তখন আমরা বুঝতে পারি যে না, এটা আর হওয়ার নয়, এটা আর পাওয়ার নয়। তখন কি হয়, আমরা তো অবশ্যই সেটা মনে মনে চাই, খুব করে চাই যে সেটা হোক বা সেটা পাই। কিন্তু একটা সময় আসে আমাদেরকে বিশ্বাস করায় সেই সময় যে সেটা আর পাওয়ার নয়, সেটা আর হওয়ার নয়। তখন কি হয়, মনে ইচ্ছে থাকলেও একটা হতাশ বোধ কাজ করে যে না, এটা আর পাবো না, এটা আর হবে না। তো তার ফলে কি হয়, একটা হতাশ দীর্ঘশ্বাস বেরোয়। হুম। তো সেই রকম মায়ের কাতর অনুরোধ আহ দিনের পর দিন বেরোতে বেরোতে একটা সময় সেই অনুরোধও যেন হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় মিলিয়ে যাচ্ছে যেন। হুম। দিন দিন সেগুলো মানে কাতর অনুরোধময় সেই লেখাগুলো আর বেরোচ্ছে না, সেগুলোও যেন সেই হতাশ দীর্ঘশ্বাসের মতো কাগজে মিলিয়ে যাচ্ছে বা মিলিয়ে যেতে দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত, তবু ধীর ও শান্ত। তো মায়ের আর্তনাদ, আর্তনাদ বলতে মানে কাতর অনুরোধ, সরি,
তো কাতর অনুরোধ যখন দীর্ঘশ্বাসের মতো মিলে গেল, তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, অর্থাৎ সেই বিজ্ঞাপনে ছেলেটির বাবা, নিরুদ্দেশ হওয়া ছেলেটির বাবা এবার লিখছে। হুম। এবং সেই লেখার মধ্যে একটা গম্ভীর স্বর প্রকাশ পেল, তার বাবার লেখা। হুম। একটু যেন কম্পিত, যে গম্ভীর স্বরটা একটু কম্পিত, তবু ধীর ও শান্ত, ধীর এবং শান্ত হয়েই যেন বলছেন। কি বলছেন? শোভন, ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই যে এটা শুনেই তোমাদের মনে হচ্ছে হচ্ছে না যে একটা বাবার শান্তভাবে বলা, ধীর ভাবে বলা, কিন্তু বাবার অধিকার বোধ থেকে একটা গাম্ভীর্যতা ফুটে উঠছে দেখো লেখাটার মধ্যে। প্রথমেই বলছেন যে শোভন, ফিরে এসো। প্রথমেই ফিরে আসার অনুরোধ, শান্ত এবং ধীর ভাবেই বলছেন তার বাবা। তোমার মা শয্যাগত, এবং আহ বাড়ির অবস্থা একটু তাকে জানাচ্ছে যে তোমার মা শয্যাগত, অর্থাৎ তোমার মা মানে বিছানা সজ্জা হয়েছেন, রোগে হোক শোকে। হুম। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? এখানে এই লাইনটার মধ্যে দিয়ে একটা বাবার অধিকার বোধ ফুটে উঠেছে একটা ছেলের প্রতি। হুম। এবং এই যে বললেন লেখক এখানে যে পিতার গম্ভীর স্বর, আহ, তো এই লাইনটার মধ্যে যেন একটা গম্ভীর স্বর ফুটে উঠেছে। এবং যেটা বললাম যে ছেলের প্রতি কর্তব্যবোধ, মানে অধিকার বোধ থেকেই যেন কথাটা বলেছেন। তারপর এই এই যে বলা যে প্রথমে ফিরে আসার অনুরোধ, তারপরে একটা কারণ দেখালো যাতে সে ফিরে আসে, এবং তার কর্তব্য বোধ ধরেই বলল যাতে সে ফিরে আসে। হুম। তারপর বিজ্ঞাপন তার পরেও কিন্তু থামলো না। এটা বলার পরেও বিজ্ঞাপন থেমে থাকেনি। পিতার স্বর ভারী হয়ে আসছে যেন, মনে হয় যেন গলাটা ধরা। তারপর এই যে বিজ্ঞাপনে তার বাবা যখন বললেন যে শোভন, ফিরে আসো, তোমার মা শয্যাগত, তোমার কর্তব্য বোধও নেই, এরকম বলার পরেও আহ ছেলেটি ফিরে আসেনি। হুম। এবং ছেলেটি ফিরে আসেনি বলে বিজ্ঞাপন থামাননি তার বাড়ির লোক, তবুও বিজ্ঞাপন বের করছেন। এবং সেই বিজ্ঞাপনের লেখা যেন এবার দেখা যাচ্ছে যে তার পিতার স্বর যেন ভারী হয়ে আসছে। বিজ্ঞাপনের ভাষায় এরকমটা মনে হচ্ছে, মনে হয় যেন গলাটা ধরা। অর্থাৎ যে বিজ্ঞাপনটা বেরোচ্ছে, সেই সেই লেখাটা পড়লে, পড়ে মনে হচ্ছে যে সেই পিতার স্বর ভারী হয়ে এসেছে যেন। এবং আহ যখন বলছেন বা লিখেছেন, সেই লেখাটায় যেন বোঝা যাচ্ছে যে তার বাবার গলাটা ধরা, গলাটা ধরে এসেছে। হুম। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। শেষে এটাও বলছে যে তুমি যদি এখন না ফিরে আসো তাহলে তোমার মাকে আর দেখতে পাবে না। হুম। অর্থাৎ এই যে আগের লাইনেই বললেন যে তোমার মা শয্যাগত, অর্থাৎ রোগেই বিছানা সজ্জা হয়েছেন। এবং তাই আবারও বলছেন যে এখন না যদি আসো তাহলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। আচ্ছা, এই যে তার বাবা এরকম করেও বলছেন যে তোমার এবার যদি তুমি না ফিরে আসো এখনো, তাহলে তোমার মাকে আর দেখতে পাবে না, তবুও এত বড় কথাতেও আহ শোভনের মন গলেনি। হুম। তার আসার কথা মনে হয়নি। কিন্তু এটা বলেও কিন্তু বিজ্ঞাপন থেমে থাকেনি। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, অর্থাৎ সমানভাবে বিজ্ঞাপন বেরোচ্ছে রোজ রোজ, প্রতিনিয়ত, মানে প্রতিদিন। শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। অর্থাৎ সেই লেখাগুলোর মধ্যে এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা পিতা, একটা বাবার সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে, অর্থাৎ লেখার ভাষায় কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। হুম। এতদিন লেখাগুলোর মধ্যে একটা ফিরে আসার অনুরোধ,
এবং কাতর ভাবে তার মায়ের অসুস্থতার কথা বলা, যাতে ছেলেটি ফিরে আসে। তো এখন সেই লেখাগুলোর মধ্যে শুধু বাবার কাতরতা নয়, সেটা যেন দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কি বলছে? শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। কতটা কষ্ট পেয়ে বলছে একটা বাবা তার ছেলের উদ্দেশ্যে, ফিরে আসার উদ্দেশ্য নিয়ে, যে শোভন তুমি জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, যে আমরা ঠিক কতটা কষ্টে দিন পার করছি, তুমি জানো না, এসো আর আমাদের দুঃখ দিও না। হুম। এর মধ্যে কাতরতার সঙ্গেও একটা দুর্বলতাও কাজ করছে। হুম। যে তারা সত্যিই খুব কষ্টে রয়েছে, তারা সত্যিই খুব দুঃখী রয়েছে তার ছেলের জন্য, সেটা বোঝানোর চেষ্টা করছেন। বিজ্ঞাপন ক্রমশ হতাশ, হাহাকার হয়ে উঠল। সেই বিজ্ঞাপন এবার ধীরে ধীরে আরো হতাশ, হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে। সে বিজ্ঞাপনের ভাষা, আহ, ভাষার মধ্যে কাতরতা, দুর্বলতা ছাড়িয়েও এক হতাশ, হাহাকারময় একটা ভাষা উঠে আসছে, লেখা উঠে আসছে। তারপর একেবারে গেল বদলে, যে তারপর একেবারে বিজ্ঞাপনের ভাষা বা লেখা বদলে গেল। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নাই। সেই বিজ্ঞাপনের ভাষা যে বদলে গেল, সেখানে শোভনকে উদ্দেশ্য করে আর কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে, আজ 1 বছর তার কোনো সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। আহ, তারা ঠিক কতটা স্পারেট হয়ে গেছে তার ছেলেকে ফিরিয়ে সব রকম পন্থা অবলম্বন করছে, সব রকম উপায় করে দেখছেন তার বাড়ির লোক, যাতে তার ছেলেটিকে ফিরে পান। হুম। তো কি দেখা যাচ্ছে, না এখন আর কাতরতা, দুর্বলতা বা হাহাকার নেই। এখন বিজ্ঞপ্তির ভাষাই সম্পূর্ণ বদলে গেছে। শোভনকে উদ্দেশ্য করেও কিছু বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? সোজা এটা বলছে যে শোভনের চেহারার বর্ণনা দিয়ে এবং শোভনের সম্পর্কে বর্ণনা দিয়ে বলা হচ্ছে যে আজ 1 বছর তার কোনো সন্ধান নেই, যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। হুম। যে ছেলেকে বলে বলে হয়নি, ছেলে নিজের থেকে ফিরে আসেনি। যদি টাকার লোভে, যদি কোনো লোক তাকে চিনে, যেরকমটা বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী যদি তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিতে পারেন, সেই জন্য এরকম বিজ্ঞপ্তিও ছাপানো হচ্ছে বা ছাপাচ্ছেন তারা। সমীর চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাটে শার্সির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। একটু গল্প বলার পর লেখক আহ একটু যেমন আমরা বেশিক্ষণ বসে থাকার পর একটু নড়ে চড়ে বসি, তো ঠিক তেমনই একটা গল্প বলার মধ্যে একটু নড়াচড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যে একটু গল্প বলা হলো, এবার একটু আশেপাশের পরিস্থিতির কথা একটু বলা হলো। হুম। কি বলছে? যে সোমেশ গল্প বলতে বলতে এবার একটু চুপ করলো কিছুক্ষণের জন্য। তারপর হুম, লেখকের ঘর বাড়ি বা বাইরের অবস্থা, বা নিজেদের অবস্থা একটু অন্যরকম কথা লিখছেন। কি যে জলের ছাটে শার্সের কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে, অর্থাৎ বাইরে যে বৃষ্টি হচ্ছে সেই জলের ছিটাতে শার্সির কাঁচ, অর্থাৎ জানালার যে কাঁচ সেটা একেবারে ঝাপসা হয়ে গেছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারলে ভালো হয়। অর্থাৎ এমনি শীত, তার উপরে বাইরে বৃষ্টি, তো আরো বীভৎস ঠান্ডা একেবারে। তাই এই গল্প শুনতে শুনতেও লেখকের মনে হচ্ছে যে ভিতরেও এতটাই ঠান্ডা মনে হচ্ছে, যে একটা কম্বল টম্বল যদি জড়িয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো, এরকমটা মনে হচ্ছে লেখকের। তারপর বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারের কিছু জানো কি? লেখক এবার সোমেশকে
বলছেন যে এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, অর্থাৎ বিজ্ঞাপন যে বেরোচ্ছে মানে প্রত্যেক দিন ধারাবাহিক ভাবে, তো সেই বিজ্ঞাপনের কথা তো এবার বললেন, বললে বা বিজ্ঞাপনের গল্প তো বললে, আসল ব্যাপারের কিছু জানো কি? অর্থাৎ আসল ব্যাপারটা কি হলো, তারপর সে ছেলেটি কি ফিরে আসলো নাকি আসলো না, কি হলো সেই ব্যাপারটা জানতে চাইছেন লেখক। হুম। তারপর, জানি, শোভনকে আমি জানতাম, সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। যে যখন লেখক শোভনকে জিজ্ঞাসা করছেন যে আসল ব্যাপার সম্পর্কে, তখন মানে জানে কি না, তখন শোভন আবার বলা শুরু করলো যে জানি, শোভনকে আমি চিনি বা জানতাম, চিনতাম, সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়েছিল তা মনে করো না। অর্থাৎ শোভন যে নিরুদ্দেশ হয়েছিল, বাড়ি ছেড়েছিল, সেটা কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছাড়েনি। যে লেখক একটু আগে যে নিরুদ্দেশ হওয়ার গল্প করলেন, তো সেখানে যেমন বাবার বকুনি খেয়ে ছেলেটি নিরুদ্দেশ হয়েছিল, এখানে কিন্তু তেমনটা নয়। সেজন্যই সোমেশ সেটা উল্লেখ করেই বলছে যে সে যে কোনো ভয়ঙ্কর অভিমান নিয়ে বাড়ি ছেড়েছিল তা মনে করো না। অর্থাৎ সে কোনো অভিমান নিয়ে বাড়ি ছাড়েনি। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। যে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা তার কাছে খুব সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। যে সে যেন অল্প কিছু ছুতো খুঁজতো সে চলে যাওয়ার জন্য। হুম। পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। যে পৃথিবীতে এমন দু একজন লোক আসে যারা জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মনের। হুম। যে জন্ম থেকে তাদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যায়, বা বলা যায় এই নির্লিপ্ত, যেটা হলো উম বলা যায় যে আশেপাশে কি হচ্ছে বা যে কোনো কিছু সম্পর্কে যা কিছু ঘটছে সেসবের সংস্রবে সে থাকে না। হুম। সে তার মতো থাকতে ভালোবাসে, এক উদাসীনতা ভাব তার মধ্যে সারাক্ষণ লক্ষ্য করা যায়। উদাস ভাবেই থাকে, নিজের খামখেয়ালিতে থাকে, নিজের মতো থাকে, নিজের একটা আহ একটা আলাদা দুনিয়া, একটা জগৎ নিজের মতো বানিয়ে রাখে। হুম। আশেপাশে কি হলো না হলো এসব তাদের কাছে ম্যাটার করে না। হুম। তো সেটাই বলছে সোমেশ, যে পৃথিবীতে এমন দু একজন লোক আসে যারা এরকম জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। যে পৃথিবীতে এমন দু একজন লোক আসে যারা জন্ম থেকেই এরকম উদাসীন, বা এরকম কোনো সম্পর্ক রাখে না কোনো কিছু বিষয় নিয়ে, বা সংস্রবে থাকে না, এরকমটা বোঝানোর চেষ্টা করছে। তারা ঠিক কঠিন হৃদয় নয়। যে যারা এরকম নির্লিপ্ত মন নিয়ে আসে পৃথিবীতে, তাদের কিন্তু কঠিন হৃদয় নয়, অর্থাৎ যে নির্দয় এরকমটাও নয়। হ্যাঁ। বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। বরঞ্চ সেই ধরনের মানুষদেরকে আহ মানে তাদের মনকে তৈলাক্ত বলা চলে, অর্থাৎ তেলের মতো মন, এরকমটা বলা যেতে পারে। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। ওই যে বললাম যে তারা নিজের মতো থাকতে ভালোবাসে, নিজের একটা আলাদা জগৎ গড়ে তোলে। তাই আশেপাশের কি হলো না হলো, কে কি বলছে না বলছে, কে তাকে বা তাদেরকে রাখার চেষ্টা করছে, আঁকড়ে রাখার চেষ্টা করছে, সেসবের পরোয়া করে না তারা। তারা নিজেদের যেটা মনে হয় সেটাই। তো তাই বলছে যে তাদের মন তৈলাক্ত, পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়েনি। তারা যে উদাসীন, সেই অর্থে তৈলাক্ত বলছে যে তারা তো নিজের খামখেয়ালিতে চলে, তাই জন্য তারা কোথাও ধরা পড়ে না। হুম, বা কারোর কেউ ধরতে চাইলেও সেখানে আবদ্ধভাবে থাকতে পারে না। হুম। এবং যদি যাই হয়ে যাক, তাদের মনে সেটা দাগ কাটে না। যে যাই বলুক যাই করুক, তাদের মনে সেগুলো দাগ কাটে না। হুম। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি।
সে প্রত্যেক দিন সে খবরের কাগজের বিজ্ঞাপনগুলো দেখেছে, লক্ষ্য করেছে, কিন্তু সেই সংবাদগুলো জেনেও সেগুলোর অনুসরণ করেনি, বা তার মনেও হয়নি সে বাড়ি ফিরে যাবে। হুম। আহ, তারপর কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসেই সেগুলো আহ, গেছিল ভুলে। যে কখনো মানে কোনো একদিন চোখে পড়েছিল যে তার মানে তার বিরুদ্ধে সবার বিজ্ঞাপন যে ছাপা হচ্ছে সে দেখেছিল, কিন্তু সেগুলো আবার ভুলে গেছে। হ্যাঁ, কারণ সে নিজের খামখেয়ালিতে চলে, এসব বাইরের জগৎ, বাইরের কে কি বলছে সেগুলো মাথায় রাখে না বা মনেও রাখে না। তাই জন্য বলছে এবং সেই যে সংবাদগুলো বেরোতো সেগুলো সে অনুসরণও করতো না। হুম। আহ, তাই জন্য বলছে যে শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজে যে বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি। কখনো দেখেছিল, প্রত্যেকদিন যে বেরোয় সেরকমটা ভেবেও ছিল, বুঝতেও পেরেছে, কিন্তু তার পরে পরে যে আরো কি হচ্ছে সেরকমটা সে খেয়াল করেনি। হ্যাঁ, সে ভুলে গেছিল, বা সেগুলো দেখেও তার মনে দাগ কাটেনি যে তার মা অসুস্থ হয়ে রয়েছে। তাদের তাকে ফিরে আসার জন্য এতটা কাতর ভাবে জানাচ্ছে, এবং শেষে যে দুর্বলতা, এবং তারপরেও দেখা যায় যে যে টাকা দিয়ে আর কি, যে কেউ যদি চিনতে পারে এরকম ছেলেকে তাহলে ফিরিয়ে আনার জন্য, এসব এসব সে আর দেখেনি। তো তাই তার আর বাড়ি ফেরার কথা মনে হয়নি। হুম। তারপর বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভেতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অর্থাৎ বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ, অর্থাৎ বাড়ির বাইরে যারা থাকে, বাড়ি ছেড়ে বাইরে যারা থাকে, তাদের তো নানান অসুবিধার মুখোমুখি হতে হয়। আহ, সেই সেখানে তার দুবেলা দুমুঠো খাওয়া, আশ্রয়ের একটা স্থান, এবং এই ধরনের নানান অসুবিধা থেকে থাকে। তো এটা তো সাধারণ মানুষের কাছে একটা অসুবিধার, হ্যাঁ? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সোমেশ এগুলোতেই তার সে যেন মুক্তির স্বাদ পেয়েছে, এগুলোতে তার অসুবিধা হয় না। হুম। এই বাইরে বেরিয়ে যে এই দুঃখ কষ্ট বা একটা অসুবিধা থাকে, সেগুলোর মধ্যেই সে একটা মুক্তির স্বাদ পেয়েছে। হুম। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। সে অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে তার বাড়ির সংসারের একটা আদরের ছেলে ছিল। হুম। এবং তার বিজ্ঞাপনের মানে তার বাড়ির লোকের যে সমস্ত বিজ্ঞাপন বের করছে তারা, বিজ্ঞাপনের লেখাগুলোতেও সেরকমটাই মনে হচ্ছে যে ছেলেটি খুব আদুরে ছিল। এবং আর আদুরে না হলেও বাবা মায়ের কাছে সন্তান তো সন্তানই হয়, তাই না? তো সে বড় হোক, আদুরে হোক, ছোট হোক, যাই হোক, গেলেই তাদের এরকমটা মনে হবে। তো এখানে প্রকাশ পাচ্ছে আরো ভালো করে যে একটা ছোট সংসারের আদরের ছেলে হিসাবে শুধু ভাবতে পারেনি। অর্থাৎ বাড়ির লোকজন আহ, তাকে খুব আদরের ছেলে ভাবতো, এবং সে আদুরে ছিল খুব, কিন্তু সে নিজে কখনো ভাবতে পারেনি যে সে ছোট সংসারের একটা আদুরে ছেলে। হুম। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠলো। হুম। যে হঠাৎ একটা সময় সে খেয়াল করলো যে বিজ্ঞাপনে আর মানে বিজ্ঞাপন আসছে না। আহ, আগে যেরকম প্রতিনিয়ত সে মাঝে মাঝে দেখতো কখনো কখনো যে এরকম বিজ্ঞাপন বেরোচ্ছে, এখনো প্রতিনিয়ত বেরিয়ে চলেছে, কিন্তু এখন হঠাৎ করে একদিন সে লক্ষ্য করলো যে সেই বিজ্ঞাপন আর বেরোচ্ছে না। হুম। তো সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠলো। সে যে উদাসীন খামখেয়ালি, সেই তার উদাসীন মনও যেন বিচলিত হয়ে উঠলো যে কি হয়ে গেল, বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল কেন। সে বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণ ভাবে, অর্থাৎ সেই খবরটা বন্ধ হয়েছিল বা বিজ্ঞাপনটা একটু অসাধারণ ভাবে বন্ধ হয়েছিল, সাধারণ ভাবে নয়। কি বলছে? ক্লান্ত ভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি।
হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ ক্লান্তভাবে চলতে চলতে হঠাৎ করে বিজ্ঞাপনগুলো থেমে যায়নি। যে ক্লান্তভাবে বলছে এখানে, কারণ এই যে বাবা মায়ের একটা কাতর অনুরোধ, বাবার গম্ভীর স্বর, কাতরতা, তারপর দেখা যায় যে টাকার বিনিময়ে সে ছেলেকে ফেরত পেতে চায় চেহারার বর্ণনা টর্ণনা দিয়ে। তো এই যে এরকম ভাবে চলছিল চলছিল, তো সেই রকম ক্লান্ত ভাবে চলতে চলতে হঠাৎ থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। অর্থাৎ হঠাৎ করে যেন উম ভয়ঙ্কর দুর্ঘটনা, কোনো একটা দুর্ঘটনা বশে যেন সেই সংবাদপত্রের পাতা থেমে গেছে, বা সেই বিজ্ঞাপন যেন থেমে গেছে। কিভাবে? শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না, তিনি শুধু তোমারই নাম করছেন এখন। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। অর্থাৎ এই যে হঠাৎ একদিন মানে শোভনের চেহারার বর্ণনা বেরোতো শেষের দিকে, শোভনের চেহারার বর্ণনা দিতেন, এবং যে যে খুঁজে এনে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলো চলতে চলতে হঠাৎ একদিন অন্যরকম বিজ্ঞাপন আসলো, এবং দেখা গেল তাতে লেখা আছে যে তোমার সঙ্গে তোমার মায়ের আর বুঝি দেখা হলো না, তিনি এখনো তোমার নামই করছে শুধু। আহ, এবং তারপর আর কোনো বিজ্ঞাপন নেই। হুম। প্রায় 2 বছর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। হুম। যে কি হলো, তারপর বিজ্ঞাপন তো একেবারে বন্ধ হয়ে গেল। তারপর তারপর প্রায় 2 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে তার খামখেয়ালিপনা মন, সে সেটাও ভুলে মেরেছে। হুম। তো হঠাৎ শোভন একদিন গিয়ে হাজির তার দেশে, মানে তার দেশে সে ফিরে এসেছে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী। হুম। তো এবার শোভনের পরিচয় জানাচ্ছে সোমেশ। হুম। তো সোমেশ কেমন পরিবারের ছেলে সেই সমস্ত কথা বলছেন। তো সোমেশ বলছে যে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাওয়া যাবে, শোভনের প্রকৃতি, যে শোভন কেমন প্রকৃতির ছেলে সেই পরিচয় পাওয়া যাবে এই তার সম্পর্কে যে সমস্ত কথা বলছে তার মধ্যে দিয়ে। অর্থাৎ সে কথাটা সোমেশ আগে বলেনি, এখন বলছে, তাই বলছে। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, যে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যেমন হয় সেরকমটাও নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না যে সম্পন্ন, আহ, যে উচ্চবিত্ত এরকম, সেরকমটা বললেও সঠিক বর্ণনা করা হয় না। কি না, সেই উচ্চবিত্ত থেকেও তারা বেশ মানে বড়লোক বা বেশ ধনী। হুম। সেরকমটা বোঝানোর চেষ্টা করছে, যে তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ভয় পায়নি। অর্থাৎ তাই সে জমিদার বংশের ছেলে। হুম। মানে জমিদার বংশের নয়, বলা ভুল হবে, জমিদার বাড়ির ছেলে, এবং সেই জমিদারি বাড়ির একমাত্র উত্তরাধিকারীও সে। আর সেই জমিদারির কথা বলছে আরো বিস্তারিত ভাবে, আরো একটু বলছেন যে তাদের প্রাচীন জমিদারি, অর্থাৎ তাদের অনেক পুরনো জমিদারি, কিন্তু একটা সময় দুর্দিনও আসে, কিন্তু সেই দুর্দিনের ভেতর দিয়ে এসেও সেই জমিদারির সেরকম কিছু ক্ষয় পায়নি। অর্থাৎ সেরকম আগে যেমন অনেক ধনী বা আহ, যেমন জমিদারি ছিল, এখনো ঠিক সেরকমটাই রয়েছে। হুম। শোভনই তার একমাত্র উত্তরাধিকারী, এই সমস্ত জমিদারির সেই একমাত্র উত্তরাধিকার। হুম। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। যে যখন শোভনের পরিচয় দিল সোমেশ,
বা তার প্রকৃতির কথা বলল, আহ, এবং সেই যে একমাত্র উত্তরাধিকারীর কথাও বলল, সে সময় লেখক হয়তো একটু অন্যরকম ভেবেছেন। এবং সোমেশকে থামতে বলেই বলছে, মানে সোমেশ যখন থামলো তখন লেখক বলছেন যে যাক, শেষটুকু আর বললেও না বললেও চলবে, আমি বুঝতে পেরেছি। লেখক হয়তো বলছে, ভাবছেন যে শেষে আর কি হবে, সে দেশে ফিরে এসেছে আহ যখন, এবং সে এই এত মানে জমিদারি বাড়ির ছেলে, সেই একমাত্র উত্তরাধিকারী, তাহলে কি সে নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে। হুম? এবার তারাও, মানে বাবা মা, তার পরিবারের লোকজনও তাদের ছেলেকে ফিরে পাবে, এরকমটা আশা করেছিলেন লেখক। তারপর সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল। তো সোমেশ একটু হাসলো এবং কোনো উত্তর না দিয়েই বলে চললো যে ২ বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। অর্থাৎ এই যে বাইরে ২ বছর বাইরে যে কাটালো শোভন, এবং সে তো আভিজাত্য পরিবারের ছেলে। হ্যাঁ, মানে তার মধ্যে তো আভিজাত্য ভাব তো থাকবেই, অভিজাত পরিবারের ছেলে যেহেতু সে, এবং আহ বাইরে সেই সেটা তো পায় না, সেখানে দুঃখে কষ্টে থাকতে হয়, কখনো ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়াও হয় না। সে কোথায় থেকেছে, কিভাবে থেকেছে সেগুলোও ঠিক নেই। মানে অনেক দুঃখ কষ্টেই সে কিন্তু দিন কেটেছে, কিন্তু সেই দুঃখ কষ্টের ভিতরেও তার একটা, মানে সে একটা মুক্তির স্বাদ পেয়েছে, তার ভালো লাগতো, সেটাই যেন তার ভালো লাগতো। তো সেই যে দুঃখ কষ্ট, সেটা সে গায়ে না মাখলেও তার উপর সেই দুঃখ কষ্টের ছাপ যেন লক্ষ্য করা যাচ্ছে, তখন পড়েছে তার গায়ে, মানে বোঝা যাচ্ছে যেন। হুম। ২ বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, এই ২ বছরে সে অনেক পরিবর্তন হয়েছে তার, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না, এটা এতটা আশঙ্কা করে। অর্থাৎ সত্যিই সে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরবে বলেই ফিরেছে, কিন্তু তাই বলছে তার কর্মচারীরা তাকে চিনতে পারেনি। তাই শোভন শোভনের হয়ে সোমেশ বলছে যে আহ এই ২ বছরে তার বাইরে গিয়ে দুঃখ কষ্টের ছাপ তার উপর পড়েছে, কিন্তু তা বলে এই ২ বছরে, মানে একটু পরিবর্তন হয়েছে সে, কিন্তু তা বলে বাড়ির কর্মচারীরা তাকে চিনতে পারবে না, এটা এটা সে ভাবতে পারেনি। হ্যাঁ, শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকেছিল। প্রথমে তার বাধা দিলেন তাদের পুরানো নায়েব মশাই। শোভন দেশে ফিরে তার এবার বাড়ি ফেরার মন হয়েছে, এবং মানে শোভন বাড়ি ফেরার সেই গল্পটা এখন করছে সোমেশ, যে শোভন দেশে পৌঁছে সে সোজা তার বাড়িতেই ঢুকেছিল। হুম। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরানো নায়েব মশাই। এই নায়েব মশাই কে, বা কাদের বলা হয় নায়েব? না, জমিদারির পরিচালক কর্মচারী। হ্যাঁ, যে যেহেতু জমিদার তারা, তাদের তো এরকম নায়েব, খাজাঞ্চি, এরকম ইত্যাদি ইত্যাদি কর্মচারী তো থাকবেই। তো নায়েব হলো সেই জমিদারির পরিচালক কর্মচারী, অর্থাৎ তিনি পরিচালনা করেন এরকম। তো সেই নায়েব মশাই, আহ পুরনো নায়েব মশাই বলছে, কারণ আগে যে নায়েব মশাই ছিল বা ছিলেন, আহ শোভন থাকাকালীন সে দেখে গেছে সেই নায়েব মশাই আছেন, তাই বলছে যে পুরানো নায়েব মশাই, তো সে আহ, তাকে চেনার কথা। হুম। পুরানো নায়েব মশাই যেহেতু, মানে সে যেহেতু পুরানো, সে তো স্বাভাবিকভাবে শোভনকে চিনতে পারবে দেখে। হুম। কিন্তু সেই নায়েব মশাই প্রথমে তাকে বাধা দিলেন। আহ বলছেন, কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। যে চিনতে পারেনি নায়েব মশাই তাকে, জিজ্ঞাসা করছে যে কাকে চান। শোভন তখন হেসে বলছে যে মানে একটু অবাক হয়ে হেসে বলছে যে কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। তো যখন শোভন বলছে যে বাড়ি যেতে চায়, তো নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, অর্থাৎ যে চাক্ষুষ ভাবে বা একদম তীক্ষ্ণ ভাবে দেখছেন যে কে আসলো, এরকম করে বলছে কেন, এইরকম আর কি।
তো সেরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু হালকা ঈষৎ হেসে বা একটু হাসি নিয়ে, মানে হালকা হাসি নিয়ে বলছে যে বলছেন, ও কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। যে সে বাড়ি যেতে চাইছে, তাকে বলছে যে কিন্তু এত তাড়াতাড়ি কেন? বাড়ি যাবে এত তাড়াতাড়ি কেন? একটু বসুন, আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। অর্থাৎ বাইরের কোনো, যেহেতু তারা জমিদার, তাদের বিশাল ব্যাপার স্যাপার থাকে। বাড়ি মানে বাইরেও বিশ্রামের জন্য কিছু ঘর টর করে রাখা হয়। তো সেখানকার কথা বলছেন যে বাড়িতে একটু বিশ্রাম করুন, পরে না হয় যাওয়া যাবে, এরকম ব্যাপার। শোভন অবাক হয়ে বলল, সে কি? কি হয়েছে নায়েব মশাই? শোভন অবাক হয়ে যাচ্ছে যে সে বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, বাড়িতে যেতে চাইছে, বাধা দিচ্ছে নায়েব মশাই, কি ব্যাপার? আবার বলছে এত তাড়াতাড়ি কেন, বসুন, বাড়িতে বসুন, আহ মানে বিশ্রাম নিন। তাই শোভন অবাক হয়ে তাই জিজ্ঞাসা করছে যে সে কি, যে আমি কেন বাড়িতে কেন বসবো, আমি বাড়িতে যাব, এরকম একটা ভাব নিয়ে বলছে। যে আবার নায়েব মশাইকে জিজ্ঞাসা করছে কি হয়েছে নায়েব মশাই। নায়েব মশাই বলছেন, না না, হয়নি কিছু। তো তার উত্তরে শোভন বলছে যে মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল, যে যখন তাকে যেতে দেওয়া হচ্ছে না, হুম, এবং যখন সে আবারও জিজ্ঞাসা করছে যে কি হয়েছে বা কিছু হয়েছে কিনা, তাকে বাইরে কেন বসতে বলা হচ্ছে, সে বাড়ি যাবে, উম, এতদিন পর ফিরেছে, সে তার মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, কিন্তু তাকে বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না। হুম। তো এবার সে একটু ব্যাকুল হয়। হুম। মানে তার আকুলতা একটু বাড়ে। সে জিজ্ঞাসা করছে যে মা ভালো আছেন? অর্থাৎ সে যে বিজ্ঞাপনে খেয়াল করেছিল কোনো এক সময় যে উম, বলেছে যে তোমার মা বিছানা সজ্জা নিয়েছে, বা সে মানে না ফিরলে আর মায়ের সঙ্গে দেখা হবে না, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত যে বিজ্ঞাপনগুলো সে দেখেছিল, সেখান থেকে তো ও জানে যে তার মা অসুস্থ ছিলেন বা কিছু। সেজন্যই আগে এটাই জিজ্ঞাসা করলো শোভন, যে মা ভালো আছেন। হুম। এবং শোভন এটা খুব আকুল ভাবে জিজ্ঞাসা করছে। তারপর নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন, আসুন আমার সঙ্গে। যে যেমন স্মিত হাস্য, অর্থাৎ ঈষৎ মানে একটু ব্যঙ্গ ভাবে হাসা, যেরকমটা বলে আর কি। তো সেই রকম ভাবে আবারও অদ্ভুত ভাবে সেরকম হেসে বলছে যে ভালো আছেন বই কি, আসুন, আসুন আমার সঙ্গে আসুন। হুম। শোভন তবু বললে, কিন্তু ভিতরে গেলেই তো হয়। সে তো ঘরেই যেতে চাইছে, কারণ সেটা তো তারই বাড়ি, সে বাড়িতে যেতে চাইছে, ভিতরে যেতে চাইছে। হ্যাঁ। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না হয় না, আপনি আমার সঙ্গে আসুন। হুম। এতক্ষণ নায়েব মশাই যে একটু অদ্ভুত ভাবে হেসে টেসে উত্তর দিচ্ছিলেন, এবারে একটু কঠিন স্বরে বললেন যে তা হয় না, যে না হয় না, তুমি বাড়িতে যেতে পারবে না, আপনি আমার সঙ্গেই আসুন। হুম। এরকম। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। শোভন এবার বিমূঢ় অবস্থায়, যে মানে অসহায় ফিল হচ্ছে তার, যে কি হচ্ছে বা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তো সেই রকম অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করেই সেই বাড়িতে যেখানে বিশ্রাম করার জন্য নিয়ে যাচ্ছে সেখানে গিয়েই উঠলো। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। মানে তার বাড়ির ঘরদুয়ার বা যা বলো, সেগুলো একটু একটু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, যে সরকার আগে ছিল এখন সে সরকার নেই, নতুন সরকার এসছে। নতুন দুটি লোক সেখানে বসে খাতা লিখছে। এগুলো পরিবর্তন হয়েছে যেগুলো লক্ষ্য করছে শোভন, যে পুরানো সরকার নেই, এখন দুটো নতুন লোক এসে বসে খাতা লিখছে। তার পরিচিতি বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন একটু আশ্বস্ত হলো। হ্যাঁ। যে এই নতুন দুজন লোককে দেখলো যারা খাতা লিখছে, তাদের তো সে চেনে না, এবং নায়েব মশাইও তার সঙ্গে এমন করছে। তো পুরানো খাজাঞ্চি মশাই তাকে দেখে সে একটু মানে স্বস্তি বোধ করছে বা আশ্বস্ত হলো, যে এই তো খাজাঞ্চি মশাইকে তো আমি চিনি, হয়তো এবার খাজাঞ্চি মশাইকে বললে ভিতরে যেতে দেবে বা এরকম কিছু একটা। তো এই খাজাঞ্চি বলে কি জানো তোমরা? খাজাঞ্চি কাদের বলা হয়? এই খাজাঞ্চি হলো কোষাধ্যক্ষ।
অর্থাৎ ক্যাশিয়ার বলা চলে, হ্যাঁ। ব্যাংকে যেরকম দেখো যে ক্যাশিয়ার থাকে, যারা মানে টাকার ডিপার্টে, যারা সেখান থেকে টাকা দেয়। তো সেই ক্যাশিয়ার শুধু ব্যাংকে বলে না, যে শপিং মল বা কোন কোন বড় বড় অফিস টফিসে থাকে। তো সেই যারা মানে কোষাগারে আর কি। এখানে খাজাঞ্চি বলতে এখন তো আর খাজাঞ্চি মশাই সচরাচর বলা হয় না বা ব্যবহার করাও হয় না, লেখা হয় না। তো এটা যেহেতু জমিদারি কথা বলা হচ্ছে, জমিদার বাড়ির কথা বলা হচ্ছে, সেখানে নায়েব মশাই ছিল এবং খাজাঞ্চি মশাই। তো সেই সময়কার যারা কোষাগারে কাজ করতেন, অর্থাৎ সেই জমিদারির যে কোষাগারে থাকতেন তারা, হুম, তাদেরকে খাজাঞ্চি বলা হতো, যেটার এখনকার অর্থ হলো মানে ক্যাশিয়ার আর কি। যাই হোক, তো সেই আহ, খাজাঞ্চি মশাই তাকে দেখে একটু আশ্বস্ত হলো শোভন। তারপর নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। হুম। শোভনকে একটা চেয়ারে বসিয়ে মানে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে নায়েব মশাই বলছেন, আহ শোভনকে উদ্দেশ্য করে যে ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে আহ এর আহ নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। যে যখন নায়েব মশাই খাজাঞ্চি মশাইকে বলছে, বলছেন যে ইনি ভেতরে যেতে চান, সেই কথার স্বরের মধ্যে যেন একটা অস্বাভাবিক মনে হলো একটু শোভনের। খাজাঞ্চি মশাই নাকের ওপরকার চশমাটা একটু অদ্ভুত আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ও, ইনি আজই এসেছে বুঝি, আজই এসেছেন বুঝি। যে তাদের কথার মধ্যে একটা একটু ব্যঙ্গ মিশ্রিত কথা, এবং যে ফেক, সেটা বোঝা যাচ্ছে, যেন মনে হচ্ছে শোভন ফেক। হুম। তো উম, তো সেজন্যই কি হলো না, তাদের কথাবার্তার মধ্যে সেরকম অস্বাভাবিক তো মনে হবেই। হ্যাঁ। তো যখন নায়েব মশাই খাজাঞ্চি মশাইকে বললেন যে ইনি ভেতরে যেতে চাইছেন, তখন খাজাঞ্চি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে, অর্থাৎ শোভনের দিকে চেয়ে বলছেন যে, ও, ইনি আজই এসেছেন বুঝি। হুম। গল্পটি এখনো বাকি রয়ে গেছে। তো আজকে এতটুকুই, এবং যতটা পড়া হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধে হয়নি। তো এই গল্পের এর পরবর্তী অংশ নিয়ে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।